ওয়েলকাম। এসএলএসটির যে নিয়োগ সেকেন্ড এসএলএসটির সেই প্রক্রিয়ার আরও একটি ধাপ কিছুটা এগুলো দুদিন আগের যদি নোটিশটা আপনারা জানেন, মেডিকেল ভেরিফিকেশনের কিন্তু একটা নোটিফিকেশন হয়েছে। এবার নোটিফিকেশনটা যারা দেখেছেন সেখানে কিন্তু ওই লিস্টের মধ্যে যে ৬৬ জনের লিস্ট দিয়েছে একটা, সেখানে গ্রুপ ডিও আছে কয়েকজন, কিন্তু গ্রুপ সিডিতে নিয়োগ হয়নি এসএলএসটি 2 বা 3 বিষয়টা তার আগের কিছু জন আছে এখানে, কিন্তু নতুনও কিন্তু রয়েছে 50 জনের বেশি সংখ্যাটা আছে যারা একাদশ দ্বাদশ স্তরের এবারের প্যানেল। ফলে কাজ কিন্তু একটু একটু করে এগোচ্ছে এবং আজকে প্রথম যে মন্ত্রিসভার বৈঠক সেখানে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের চলতি নিয়োগ বাতিল যে 6টা বড় সিদ্ধান্ত হয়েছে তা কিন্তু নেই, বরঞ্চ একটা ইঙ্গিতপূর্ণ মন্তব্য আমার মনে হয়েছে, যদি সরাসরি সম্পৃক্ত নয় এর সাথে, যে চলতি কোনো প্রকল্প যেমন বন্ধ হবে না তেমনি চলতি নিয়োগটাও বন্ধ করে দেওয়ার মতন বিষয় হয়তো নেই। এসএসসি চেয়ারম্যান পরিবর্তন হচ্ছে, এটা ঠিক, তারপরে নিয়োগ প্রক্রিয়া অবশ্যই গতি পাবে। তবে এখনও বলছি নিয়োগটা হবে, এদিক সেদিক কিছু হতেই পারে পরিস্থিতি নতুন সরকারের দৃষ্টিভঙ্গিতে। এবার আজকে প্রশ্ন যে মেডিকেল টেস্টের জন্য আমাকে কি কি করতে হবে, অনেকদিন আগে একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম। এখানে নোটিফিকেশনটা যেহেতু আবার এসছে, কি কি বিষয় আপনি রেডি রাখবেন, যারা বিশেষ করে কাউন্সেলিং হয়ে আছেন তাদের এরপরে মেডিকেলের জন্য যেতে হবে। পিভিআরের অনেকের নাম এসছে, পিভিআরের পরে যেতে হবে, পিভিআরেরও একটা নোটিশ এসছে। আবার নবম দশমে যারা আছেন আমার ভাই বোনেরা বা সম্মানীয় শিক্ষক শিক্ষিকারা, তাদের এই প্রসেসটার মধ্যে দিয়ে সবাইকে যেতে হবে। যে ডকুমেন্টসগুলো মোটামুটি শেষে আমরা রেডি রাখবো। প্রথমে যে এবারে যে মেডিকেল ভেরিফিকেশনটা এ মাসেই হবে 25 তারিখে, কিন্তু একটা দিনই ডেট দিয়েছে, সেটা হচ্ছে মেডিকেল কলেজে, সেটা 10টা থেকে 25 তারিখ 25/5/2026 10টা থেকে 1 থেকে 50 সিরিয়াল যে লিস্টটা দিয়েছে 66 জন 66, তার মধ্যে প্রথম 50 জন হচ্ছে 10 AM 10টা থেকে, আর বিকেল দুপুর দুটো, বিকেল বলা ভুল, 2 PM থেকে 51 থেকে 66, ওটা 50 থেকে 66 ওখানে দিয়েছে, ভুল, 50টা আগে হয়ে যাচ্ছে, 51 থেকে 66 16 জনের হচ্ছে আপনার যে দুটো থেকে। এবার আপনার নাম যদি সেখানে থেকে থাকে সিরিয়াল নম্বর দেখে যেতে হবে, না থেকে থাকলেও ঠিক এইভাবেই করে আপনাকে যেতে হবে। প্রথমে যেটা 25 টাকা একটা ওই আপনার যে টিয়ার 7-এ সেখানে ডিপোজিট করার ব্যাপার আছে, আরবিআই ওখানে অ্যাড্রেস দেওয়া আছে সেখানে, আর ক্যাশ হিসেবে 75 টাকার একটা ফিস আপনার লাগবে, এটুকু খরচ আপনাকে করতে হবে মেডিকেল টেস্ট করবার জন্য। এছাড়া আরও কিছু খরচ আছে, কিছু তথ্য আপনাকে জোগাড় রাখতে হবে, সেইগুলো বলছি, তারপরে কিছু বিষয় নিয়ে নিশ্চয়ই বলবো। প্রথম হচ্ছে একটা আই সার্টিফিকেট, আপনার দৃষ্টিশক্তি ঠিকঠাক আছে কিনা তার একটা জেনুইন জায়গা থেকে, বিশ্বস্ত নির্ভরযোগ্য একটি জায়গা থেকে আপনি রিপোর্ট করুন। ওখানে যে আপনার রিপোর্ট হবে এই ধারণায় কিন্তু থাকলে হবে না, আপনাকে করতে হবে এবং তার একটা সার্টিফিকেট, যদি কোনো সমস্যা থাকে সেটাও নোট করা থাকবে। আপনার কাছের যদি পাওয়ারের কোনো মাইনাস প্লাসের ব্যাপার থাকে সেটা ঠিক করে নেবেন, সেই বিষয়টার একটা আপনার এলাকার বা আপনার ওখান থেকে সাধ্যের মধ্যে দূরত্বে নামী কোনো প্রতিষ্ঠান থেকেই এটা একটু করবার চেষ্টা করবেন, ঠিক আছে। তারপরে যেটা একটা ইউরিন টেস্টের রিপোর্ট, সুগার বা এই জাতীয় জিনিসগুলো আছে কিনা তার জন্য একটা ইউরিন টেস্ট আপনাকে কিন্তু ল্যাব থেকে, একটা প্যাথোলজিক্যাল ল্যাব, নির্ভরযোগ্য বিশ্বস্ত, এক্ষেত্রেও কিন্তু প্যাথোলজি ল্যাব তো এখন ব্যাঙের ছাতার মতন মোটামুটি গজিয়ে আছে, তার মধ্যে যেগুলো বিষয়, আমি কোনোটার নাম নিশ্চয়ই করতে পারি না, আমি করবও না, কারণ আপনি উত্তরবঙ্গের থেকে নিশ্চয়ই আমার রানাঘাট বা নদিয়াতে আসবেন না, পুরুলিয়ার থেকে আসবেন না, অর্থাৎ আপনার এলাকায় কলকাতাতেই করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই। আবার কলকাতার ছাত্রকে যে উত্তরবঙ্গে থেকে করে আনবে তাও ব্যাপার নেই, নিজের এরিয়ার মধ্যে একটি বিশ্বস্ত জায়গা, মানে স্বনামধন্য কোনো প্রতিষ্ঠান থেকে করবার চেষ্টা করবেন। এটা একটা চেস্টের এক্সরে রিপোর্ট উইথ প্লেটটা, শুধু রিপোর্টটা নয় প্লেটটাও নিয়ে যাবেন, কারণ মেডিকেল বোর্ডে তো ডাক্তারবাবুরাই থাকবেন, তারা সেগুলো কিন্তু দেখবেন, এগুলোর কোনো ফল থাকলে কী হবে সেটাই আসছি। আর রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি 2 কপি নেবেন, 2 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো নেবেন। আর হচ্ছে ফটো আইডি, আপনার একটা আইডি প্রুফ উইথ অ্যাড্রেস, আধার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, এপিক যেটা, এই একটা আইডেন্টি কার্ড অবশ্যই নেবেন। আর যারা পিএইচ ক্যাটাগরিতে আছেন, দিব্যাঙ্গ আছেন, তাদের পিএইচ সার্টিফিকেট নেবে, সেটাও কিন্তু একই সাথে ভেরিফিকেশন হবে পিএইচ যদি থেকে থাকেন, কারণ আপনারা জানেন পিএইচ সার্টিফিকেটে বহু দুর্নীতি আগে হয়েছে, এটা নিয়ে কোনো মানে রাগঢাক না করাই ভালো, এরকম বহু ক্ষেত্রে হয়েছে। এইবার এই কটা রিপোর্ট নিয়ে আর আপনার অ্যাডমিট বা অন্যান্য যা আছে সেইগুলো অবশ্যই সাথে নিয়ে
নির্দিষ্ট দিনে কিন্তু আপনি ওই যেখানে যার মেডিকেলে ডাক পড়েছে সেখানে যেতে হবে, সেই অনুযায়ী আপনাকে কিন্তু মেডিকেল ফিট। এইবার প্রশ্ন খুব স্বাভাবিক ব্যাপার, স্যার যদি আমার এইটার কোনো সমস্যা হয় আমার কি হবে? দেখুন, মেডিকেলটা কিন্তু আগে ছিল না, 16র নিয়োগ থেকে এটা শুরু হয়েছে, মানে যে নিয়োগটা ভেঙে আবার নিয়োগ হচ্ছে দুর্নীতির কারণে। তার আগে আমরা যখন চাকরি পেয়েছি তখন কিন্তু মেডিকেল বা পুলিশ ভেরিফিকেশন কোনোটাই প্রয়োজন হতো না। এবার আমার মনে হয় পিএইচ ক্যাটাগরির জন্য মেডিকেল ভেরিফিকেশনটা খুব খুব ইম্পর্টেন্ট, কারণ অভিযোগ আছে বহু ভুয়ো পিএইচ সার্টিফিকেট বের করেও চাকুরি করছেন, শিক্ষকতার মতন চাকুরিও কিন্তু করছেন। এটা একটা ভাবার ব্যাপার, নৈতিকতা আমাদের কোথায় আমাদের গিয়ে দাঁড় করেছি আমরা নিজেদেরকে। যাই হোক, কারণ একজনের জন্য সবারই বদনাম হয় সেইটা। এবার মেডিকেল ফিটনেসে গতবারের অভিজ্ঞতা, তার আগে তো কোনো অভিজ্ঞতা নেই। যদি সাধারণ কোনো ত্রুটি থেকেও থাকে আপনার চাকুরি হবে না এরকম কোনো ব্যাপার কিন্তু নেই। কোনো সমস্যা থাকলে আপনাকে কোনো অ্যাডভাইস দিতে পারে, আপনি পঠন পাঠনের উপযোগী হলেই আপনাকে কিন্তু বাদ দেওয়ার কোনো জায়গা নেই। ফলে অনেকের অনেক রকম সমস্যা হতে পারে, অনেকের আছে, অনেকে বলছে চোখে একটু ওই কালার ব্লাইন্ড আছে, খুব একটা সমস্যা এতে হবার নয়। প্রিভিয়াস ইয়ারের শুধুমাত্র অভিজ্ঞতা থেকে বলছি, আমার ব্যক্তিগত কোনো অভিজ্ঞতা এক্ষেত্রে নেই, কিন্তু যা পেয়েছি অনেকেরই অনেক রকম সমস্যা থাকলেও কিন্তু পিভিআর ওকে। গতবার তো পিভিআর না, সরি মেডিকেল, পিভিআর বারবার বলে ফেলেছি, মেডিকেলে সমস্যা হবে না, কারণ গতবার কিন্তু মেডিকেল হয়েছে নিয়োগের পরে। এবার বিভিন্ন কারণে সেটা বাধ্যতামূলক করেছে, রিল্যাক্সেশনটা বন্ধ করেছে, আপনারা জানেন, আগেই হবে। ফলে সাধারণ ছোটোখাটো সমস্যায় কিন্তু আটকাবে না, অযথা টেনশন বা দুশ্চিন্তা করবেন না। এবারে এই বিষয়টা অল্প কয়েকজন 66 জনের গল্প আমি আপনাদেরকে কেন শোনাচ্ছি, এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু আমাদের সিগন্যাল দিচ্ছে নিয়োগটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। এখন অবধি কোনো দুশ্চিন্তার সরাসরি কালো মেঘ আমাদের সামনে আসে আজকের ডেট পর্যন্ত আমি বলছি, ঈশ্বর না করুন আগামীকালও যেন না হয়, নিয়োগটা যাতে হয়, নিয়োগটা হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। এবার ওএমআর পাবলিশের সাথে আমি গতকালকে বলেছিলাম, ওএমআর পাবলিশড হয়েছে মানে একদম সব কিছু বেঁকে চুড়ে উল্টো পাল্টা ভেঙে চুড়ে তছনছ হয়ে গেল, সেই ধরনের ভাবনা ভাববার কোনো কারণ নেই। ওএমআর পাবলিশড একটা পুরনো নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী আগের এসএসসি মানে আগের সরকার নিয়ন্ত্রিত এসএসসি, অবশ্যই এসএসসি সরকার নিয়ন্ত্রিত, এটা মানে রাগ ঢাক করে ওই লাভ নেই। ফলে তারা কি উদ্দেশ্যে এটা পাবলিশ করেন সেটা তারাই বলতে পারবে। আমরা আমাদের অভিজ্ঞতা থেকে তো কিছু উদ্দেশ্য বুঝতেই পারছি, অনেক কিছু পাবলিক প্ল্যাটফর্মে বলাও সমস্যা, তবু আমি তো বলি যেটা ন্যায় সেটা ন্যায়, যেটা অন্যায় তো অন্যায়। তারা করেনি, সদিচ্ছা থাকলে যে সম্ভব সেটা আমরা দেখেছি। একটা সরকার শপথ নেওয়ার পরেই এটা করেছে। দেখুন, এই কথাগুলো বলছি মানে আমি এই সরকারের সব নীতিকে সমর্থন করবো তা নয়। যদি আমরা নিয়োগের ক্ষেত্রে আবারও কোনো দুর্নীতি, কোনো 19-20 দেখি, অন্তত আমার ভয়েস কিন্তু থাকবেই তার বিরুদ্ধে, অবশ্যই থাকবে, আপনাদের সাথে বা পাশে আমি কিন্তু থাকবো। এবারে দেখা যাক ভবিষ্যৎ কোন পথে যায়। বি পজিটিভ, আমি আবারও বলছি, আমি বিশেষ করে নবম দশমের যে ফ্রেশার ভাই বোনেরা আছেন তাদের আবারও আমি অনুরোধের সুরেই বলছি, আপনারা প্রস্তুতিটা নিন, খুব দ্রুততার সাথে নিয়োগ হবে। এবং প্রশ্ন, নতুন এসএলএসটি কি আসবে? হ্যাঁ, অবশ্যই আসবে, তবে এই নিয়োগটা শেষ হওয়ার আগে জানি না আসতে পারে কিনা, তবে খুব শিগগিরই কিন্তু এসএসসি সংক্রান্ত বড় কোনো ঘোষণা, সম্ভাবনা একটা আভাস পাওয়া যাচ্ছে, এবং প্রতি বছর এসএসসি হওয়ার মতন একটি সম্ভাবনা তৈরি হচ্ছে। সেটা হলে কিন্তু অবশ্যই আমরা খুশি হব, বেকার ছেলেদের কাছে অনেক সুযোগ বাড়বে। এখন সময়ের দিকে তাকিয়ে আমাদের থাকতে হবে। আজকে এই পর্যন্তই। আমার ভুল ত্রুটি, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।